এডু হেল্পারে সবাইকে আবারও স্বাগতম। আজকে প্রাণীবিজ্ঞান বিভাগের নতুন একটি অধ্যায় প্রাণী আচরণ নিয়ে কথা বলবো। প্রাণী আচরণের যে বিষয়গুলো আছে তার মধ্যে তিনটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই জানবো যে আচরণ কি, সেকেন্ড হচ্ছে ট্যাক্সেস সম্পর্কে আলোচনা করব, আর তৃতীয় প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আলোচনা করব, যেটি সহজাত আচরণের একটি বিষয়। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে এই ক্লাসটি করার পরে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। আর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আচরণ শুরু করছি। প্রাণী আচরণ এই অধ্যায়টি খুবই মজার একটা অধ্যায়। ইংলিশে লেখা আছে, দেখতে পাচ্ছ শিরোনামেই তোমরা, অ্যানিম্যাল বিহেভিয়ার, অর্থাৎ প্রাণীদের যে ভিন্নতা তৈরি হয় একটি প্রাণী থেকে আরেকটি প্রাণী, উন্নত প্রাণী থেকে অনুন্নত প্রাণী, অথবা স্তন্যপায়ীর সাথে এভিসের সাথে রেপটাইলসের সাথে হতে পারে মাছদের যে পার্থক্য আছে। তাহলে এই যে বিভিন্ন পর্বের প্রাণীদের মধ্যে পার্থক্য তৈরি হয়, আচরণগত পার্থক্য কেন হয়, তারা কেন এক একটা প্রাণী এক এক ধরনের আচরণ প্রদর্শন করে, এর মধ্যেও আবার কিছু আচরণ আছে সামাজিক আচরণ, এর মধ্যেও কিছু আচরণ আছে যেগুলো সহজাত আচরণ, এর মধ্যে কিছু আচরণ আছে যেগুলো তারা প্র্যাকটিসের মাধ্যমে শিখেছে, অনুকরণ করেছে, এর মধ্যে কিছু আচরণ আছে যেটা তার সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্যকে স্মরণ করিয়ে দেয়। তাহলে এই যে আচরণকে নানাভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারছি, তাহলে এই বিষয়টা নিয়ে এইখানে আলোচনা করা হবে, প্রাণী আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার। ইংলিশে অ্যানিম্যাল বিহেভিয়ার বলা হলেও এই সাবজেক্টটাকে বলা হয় ইথোলজি। ইথোস মানে আচরণ, আর লোগোস মানে তো জ্ঞান, আমরা সবাই জানি। সুতরাং এই সাবজেক্টটা তোমরা যখন ইউনিভার্সিটিতে গিয়ে পড়বা, যদি কখনো বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, তাহলে তখন এই সাবজেক্টটাকে তুমি ইথোলজি নামে পাবা। তাহলে আমরা আচরণ পড়া শুরু করার শুরুতেই শিখন ফলগুলো তোমরা দেখে ফেলেছ অলরেডি। এই 6টা শিখন ফল নিয়ে আমরা ভালো করে পড়ব। বোর্ড এক্সামের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এমসিকিউ, জ্ঞান, অনুধাবন, এই ছোট কোশ্চিনও তো প্রচুর আসে। প্রয়োগ উচ্চতর দক্ষতা ছাড়াও সব লেভেলের কোশ্চিন এখান থেকে আসে। অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চিন আসে যেগুলো খুব বেসিক কোশ্চিন। আমরা যদি একটু পড়ে ফেলি, আর মজার যেহেতু বললাম, সুতরাং গল্পের মতো তুমি যদি পড়ে ফেলো, থিওরিটিক্যাল পার্টগুলো যদি একটু বুঝে যাও, আমি বুঝাই দিব, তাহলেই আশা করছি এই অধ্যায়টা তুমি সুন্দরভাবে পড়ে ফেলতে পারবা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তাহলে আমরা প্রথমে জানি বা আমাদের জানা দরকার যে আচরণ কি জিনিস। আচরণের ডেফিনেশন বা সংজ্ঞা এক এক বিজ্ঞানী এক একভাবে দিয়েছে। সাধারণত বলা হয়ে থাকে আচরণ শিখন এবং সহজাত, এই দুইটা প্রবৃত্তির একটা সমন্বয়। কোনো কোনো বিজ্ঞানী তারা মনে করেছিল যে আচরণ পুরোটাই হচ্ছে সহজাত, আবার কোনো কোনো বিজ্ঞানী তারা বলেছিল যে আচরণ পুরোটাই হচ্ছে শিখন। এই বিতর্কের কারণে পৃথিবীর সকল বিজ্ঞানীরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সহজাত আচরণকে সাপোর্ট করে, আরেক দল শিখন আচরণকে সাপোর্ট করে। কিন্তু এই দ্বন্দ্বটা ইউরোপিয়ান আমেরিকান সায়েন্টিস্টদের এইভাবে বিভক্ত করে দিলে সমাধানের জন্য অনেকগুলো বিজ্ঞানী আচরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন এবং তারা আচরণকে বলতে থাকেন যে কোনো আচরণই পুরোপুরি জিনগত না, আবার কোনো আচরণই পুরোপুরি সহজাত না। অর্থাৎ ফাইনালি তারা যে ডিসিশনে আসে সেটা হচ্ছে সমস্ত আচরণই হচ্ছে জিন ও পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। তাহলে আমরা এখন বলবো
যে আমরা উত্তরাধিকার সূত্রে জিনের মাধ্যমে পিতামাতা থেকে যে বৈশিষ্ট্য পাই, একইভাবে আমরা পরিবেশের সাথে আন্তঃক্রিয়ার ফলে বা পরিবেশে টিকে থাকার জন্য আমাদের অভিজ্ঞতার আলোকে যে আচরণটা করা প্রয়োজন সেটার সাথে ওই জেনেটিক আচরণ বা জিনগত আচরণের মিল করে আমাদের যে বহির্প্রকাশ ঘটে সেটাই মূলত আচরণ। তাহলে আধুনিক সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম যে আচরণ কী জিনিস, এবং আধুনিক সংজ্ঞা অনুসারে আমরা এই ব্যাখ্যাটা করতে পারবো। এখন 1960 সালের আগে প্রাণী আচরণ নিয়ে আচরণ বিজ্ঞানীরা মূলত এই যে দুইটা শিবিরের কথা বললাম, দুইটা ভাগের কথা বললাম, এই দুইটা ভাগে তারা বিভক্ত ছিল। বিজ্ঞানী লরেন্স উনি আচরণকে এই ক্যাটাগরাইজটা করেন, অর্থাৎ অর্জিত এবং সহজাত এইভাবে ভাগ করার সিস্টেমটা উনি প্রচলন করেন। সুতরাং আচরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেটার মাধ্যমে প্রাণীর বিবর্তন ধারা অক্ষুণ্ণ থাকে, চালু থাকে এবং সে পরিবেশে খাপ খাওয়ায় নিতে পারে। আচ্ছা, এখন আমরা আচরণের বাকি পার্টগুলো নিয়ে পড়ব। আচরণের পরিবর্তনের জন্য খুব ভাইটাল একটা ফ্যাক্টর হচ্ছে উদ্দীপনা। এখন উদ্দীপনা 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে মোটিভেশনাল উদ্দীপনা, একটা হচ্ছে রিলিজিং উদ্দীপনা, আর একটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। আমরা এখন আচরণের একটি শর্ত উদ্দীপনা, যেটা খুবই প্রয়োজন, সেই উদ্দীপনাটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি ছোট কোশ্চেনের জন্য, সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্টে মোটিভেশন নিয়ে একটু কথা বলি। মোটিভেশন যে কোনো আচরণ শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা রেস্টুরেন্টে যাই, সেখানে অনেকগুলো ছবি টাঙানো থাকে, সেখানে একটা গন্ধ থাকে, সেখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেটা আমাদেরকে খাবার খেতে উৎসাহী করে। তাহলে ওখানে ওই সাইনগুলোই হচ্ছে মোটিভেশন, এবং এটা এক্সটার্নাল মোটিভেশন। আবার আমরা বাসায় বসে আছি, শুয়ে আছি, সেখানে কোনো ছবিও নেই, সেখানে নাকে কোনো গন্ধও আসে না, বাট আমাদের পেট থেকে একটা উদ্দীপনা আমাদের ব্রেনে যাচ্ছে, ক্ষুধার অনুভূতি আমরা ফিল করছি, এটাও একটা মোটিভেশন। আমাদের একটা আচরণ করার জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছে, অর্থাৎ খাবার খাওয়ার জন্য আমাদেরকে বলছে খেতে হবে এখন। তাহলে এই মোটিভেশনটাকে তখন আমরা বলবো ইন্টারনাল মোটিভেশন। তাহলে আমরা এই যে মোটিভেশন, এই উদ্দীপনা, এটার কারণে আমরা একটা আচরণ পারফর্ম করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আশা করছি এটা বুঝতে পেরেছ। সেকেন্ড আসা যাক রিলিজিং। সর্বপ্রথম লরেন্স রিলিজার শব্দ প্রয়োগ করেন এবং টিনবার্গেন এটা নিয়ে ব্যাপক গবেষণা করেন, এবং তারা গাংচিল বা হেরিঙ্গাল পাখির উপরে এটা দীর্ঘদিন যাবৎ গবেষণা করে তারা এই রিলিজিং বা নির্গমন উদ্দীপনাটাকে বৈজ্ঞানিকভাবে তারা প্রমাণ করেন। রিলিজিংয়ের যদি একটু সহজ একটা উদাহরণ দিই, এখন ক্ষুধা লেগেছে, পরের যে আগের যে ঘটনাটা বললাম, ক্ষুধা লেগেছে, সেটা হোক এক্সটার্নাল মোটিভেশন বা ইন্টারনাল মোটিভেশন। আমরা এখন খাবার পেয়েছি, খাবার খাওয়া শুরু করলাম, তাহলে খাবার যে খাচ্ছি এটাই হচ্ছে রিলিজিং। আমরা খেতে থাকব। কতক্ষণ খেতে থাকব? যতক্ষণ আমাদের এই আচরণটা বন্ধ করার জন্য কোনো টার্মিনেটিং উদ্দীপনা না আসছে। খেতে 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 যখন পেট ভর্তি হয়ে গেছে, উদর পূর্তি হয়ে গেলে তখন আমাদের পাকস্থলী থেকে সংকেত যেতে থাকে আমাদের ব্রেনে যে আর খাওয়া সম্ভব না, মুখে রুচি থাকে না, বা আমাদের যে অনুভূতিটা হয় তখন আমরা খাওয়া বন্ধ করে দিই। এই যে ইন্টারনাল টার্মিনেটিংয়ের কারণে আমরা এই খাবারটা বন্ধ করে দিলাম। আবার এটা বাইরে থেকেও হতে পারে, যেমন একটা পাখি একটা বাসা বানাচ্ছে,
সে বিভিন্ন জায়গা থেকে খড়কুটো কুড়ায় নিয়ে এসে এখন সে বাসাটাকে তৈরি করছে। তাহলে বাসা যখন তৈরি করবে সে বারবার চেক করে দেখবে যে বাসাটা কতটুকু কমপ্লিট হয়েছে। যখন সে ফাইনালি বুঝতে পারে যে বাসাটা তার ডিম পাড়ার জন্য উপযোগী হয়েছে, ঝড় বৃষ্টি রোদ থেকে তাকে কিছুটা হলেও শেল্টার দিবে, এটা বাতাসে পড়ে যাবে না, তখনই কিন্তু সে বাসা বানানোটা বন্ধ করে দেয়। আর এই যে চোখে দেখে একটা ডিসিশন নিচ্ছে, এটা একটা এক্সটার্নাল টার্মিনেটিং উদ্দীপনা আমরা বলতে পারি। তাহলে এই তিনটা আলোচনা থেকে বোঝা গেল যে উদ্দীপনা আচরণগত একটা পরিবর্তন সাধন হয় এবং সেই সাধনটাকে আমরা এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই হেরিঙ্গাল পাখির যে কথাটা বলছিলাম, এই রিলিজিং উদ্দীপনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গাংচিল পাখির চোখের পাশে যে ফোঁটা থাকে, লাল দাগ থাকে, অনেকেই হয়তো বা দেখেছ। শাবকরা সাধারণত তার ছোট ছোট বাচ্চারা যখন ক্ষুধার্ত হয় তো মায়ের ওই চোখের পাশে ওই লাল ফোঁটার ওখানে ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে, আর তখন মা বোঝে যে তার সন্তানের ক্ষুধা লাগছে। তার মা তখন ট্রফোল্যাক্সিস প্রক্রিয়ায় সে যে খাবার খেয়েছে, অপাচ্য খাবারটা তার পাকস্থলী থেকে উগরিয়ে এই সন্তানকে খাওয়ায়। কতক্ষণ খাওয়াবে? যতক্ষণ ওর সন্তানটা ওই চোখের পাশে ওই জায়গাটায় ঠোকর দিতে থাকবে। ঠোকর দেওয়ার হার কমে গেলে খাওয়ানোর হারও কমে যাবে। যত দ্রুত ঠোকর দেবে, যত জোরে ঠোকর দেবে, ওই মাটা তত বেশি তাকে খাওয়াতে থাকবে এবং একসময় তার পেট ভর্তি হয়ে গেলে শাবকের, তখন ঠোকর দেওয়া বন্ধ করে দিবে, যার ফলে খাবার দেওয়াও বন্ধ করে দিবে। এইটাও কিন্তু একটা রিলিজিংয়ের খুব সুন্দর উদাহরণ হতে পারে। এইটা নিয়েই গবেষণা করেছিল টিনবার্গেন এবং লরেন্স। তাহলে আমরা পড়ে ফেললাম উদ্দীপনায় আচরণগত পরিবর্তন কীরকমটা হতে পারে, সেই বিষয়ে আমরা কথা অলরেডি বলে ফেলেছি। আচরণের একটা ইম্পর্ট্যান্ট টপিকস, একটা জ্ঞানের জন্য একটু পড়ে রাখা খুবই জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে জৈবিক ছন্দ, বা যেটাকে আমরা বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল রিদম, অনেক নামে আমরা পড়েছি, ক্লাস 9-10-এ তোমরা পড়েছ। আমরা জানি যে প্রাণীদের আচরণের পরিবর্তন কিন্তু সিজনের কারণেও হতে পারে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এবং এটা ডিপেন্ড করে যৌন ক্ষমতার উপরে ভিত্তি করে। যৌন প্রজননের আগে প্রতিটা প্রাণীর মাঝেও কিন্তু শারীরিক পরিবর্তন সাধন হয়। যৌন দৃঢ়তা বলা হয়, যেটাকে আমরা প্রথম অধ্যায়ে শিখেছি। তাদের গায়ের রং, সাইজ, তাদের আচরণের পরিবর্তন হয়। তাহলে এই যে যৌন প্রজননের সাথে সম্পর্কিত যে পরিবর্তন, এটাকেই আমরা জৈবনিক ছন্দ বলছি এবং এটাও একটা উদ্দীপনা। এই উদ্দীপনাকে আমরা বলতে পারি সাংকেতিক উদ্দীপনা। তাহলে আমরা আজকের ক্লাসে আচরণ কী জিনিস আমরা প্রথমে একটু শিখেছি, শিখন ফলটা দেখেছি, এবং এখানে আমরা আলোচনা করলাম যে আচরণ হচ্ছে জিন ও পরিবেশগত প্রক্রিয়ার একটি জটিল কম্বিনেশন, মিথস্ক্রিয়া। এরপরে আমরা আলোচনা করেছি যে উদ্দীপনায় আচরণগত যে পরিবর্তন সাধন হয় তার অন্তর্ভুক্ত মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেটিং দিয়ে আমরা উদাহরণসহ এই জিনিসটার বর্ণনা দিয়েছি। এখন আমরা যেটা নিয়ে একটু পড়ব সেটা হচ্ছে সহজাত আচরণ কি, একটু শুরু করব এটা, এবং একই সাথে এখানে আমরা বলবো যে সহজাত আচরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ট্যাক্সেস। এই ট্যাক্সেসটা নিয়ে একটু পড়ে ফেলব। তাহলে আসা যাক প্রথমে সহজাত আচরণ কি। সহজাত হচ্ছে একটা জন্মগত আচরণ। পৃথিবীতে টিকে থাকার জন্য পিতামাতা থেকে অপত্য বংশধররা জেনেটিক উপাদানের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে সেগুলোই হচ্ছে মূলত সহজাত আচরণ। যেমন আমরা বলতে পারি, একটা যদি টুনটুনি পাখিকে আমরা ডিম থেকে বাচ্চা হওয়ার পর তাকে ঘরের মধ্যেই রেখে দিলাম, কখনোই বাইরে মিশতে দিলাম না, সে কখনোই তার পিতা মাতাকে অনুকরণ করতে পারলো না, তার একই প্রজাতির অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যরা কী ধরনের আচরণ করে সে জানলো না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ওই টুনটুনি
তার অপত্য অন্যান্য বংশধরের মতো তার সহজাত আচরণ প্রকাশ করবে। সে গান করবে, সে বাসা বানাবে, তার উড়ার ভঙ্গি, সকল আচরণ তার সদস্যদের মতো হবে। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো সে কিভাবে জানলো যে এগুলো এক্সপ্রেস করতে হবে, এগুলো প্রকাশ করতে হবে? এই আচরণটা পেয়েছে সে তার পিতামাতা থেকে জিনের মাধ্যমে। এটাই সহজাত আচরণ। তাহলে আমরা সহজাত আচরণ বুঝে ফেললাম। তাহলে সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত ও সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট। সহজাত আচরণের অনেক টপিকস থাকতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে 3টা জিনিস। একটা হচ্ছে ট্যাক্সিস, সেকেন্ড হচ্ছে রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া, আর একটা হচ্ছে ইনস্টিংক্টস। তো আমরা প্রথমেই আজকে ট্যাক্সেসটা নিয়ে কথা বলবো এবং ট্যাক্সেসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ট্যাক্সেসের অর্থ হচ্ছে, তুমি এভাবে বলতে পারো যে সাড়াদান একটা নির্দিষ্ট উদ্দীপনার সাপেক্ষে সেদিকে তার চলন হতে পারে, বা সেদিকে তার সামগ্রিক চলনটাও তুমি বলতে পারো সেটা হতে পারে, যেটা প্রাণীর ক্ষেত্রে হয়। তাহলে যে কোনো একটা দিকমুখিতা, এবং এই দিকমুখিতার জন্য দিকমুখী উদ্দীপনা বা উদ্দীপনার মাত্রা ডিপেন্ড করে। এই উদ্দীপনার মাত্রা বা তীব্রতার প্রতি সাড়া দিয়ে জীবের যে সহজাত আচরণ হয় সেটাকে আমরা ট্যাক্সিস বলি। যেমন সাপোজ তুমি একটা রুমে একটা লাইট লাগাইছো, বাল্বটা হচ্ছে উৎস, তাহলে এই উৎস থেকে আলো বের হচ্ছে, আলোটা উদ্দীপনা। এর কারণে হয়তো বা রাতে তোমার রুমে মশা চলে আসছে, তাহলে এটা একটা ট্যাক্সিস। তাহলে এই যে রুমে মশা আসলো, ওই যে উদ্দীপনার তীব্রতার প্রতি সাড়া দিয়ে সে রুমে চলে আসছে। যত উজ্জ্বল আলো হবে তত বেশি মশা আসবে, তুমি এটাকে ট্যাক্সিস বলতে পারো। তাহলে এই ট্যাক্সিস শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড থেকে, টাইক্সি, অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস, এটা থেকে শব্দটার উৎপত্তি। এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জীব অপরিবর্তনীয় সাড়া প্রদান করবে, উদ্দীপনা থাকলে আসবেই। স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে একটা নির্দিষ্ট দিকে, দিকমুখিতার সাথে সম্পূর্ণ দেহ কিন্তু জড়িত থাকবে, সে পুরো দেহটা এখানে নিয়ে আসবে। এবং চলনের দিক অবিরাম বহি উদ্দীপনায় পরিচালিত হবে। বাহ্যিক উদ্দীপনার উপরে, এক্সটার্নাল মোটিভেশনের উপর ডিপেন্ড করে এই চলনটা সম্পূর্ণ হবে। এবং দিকমুখী চলন সরাসরি উদ্দীপনার শক্তির সমানুপাতিক। যত বেশি উদ্দীপনা সৃষ্টি হবে তত বেশি চলন সম্পূর্ণ হবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখন আমরা ট্যাক্সেসের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করতে পারি। ট্যাক্সেসকে উদ্দীপনার উৎস, উদ্দীপনার বিষয়, সংবেদী অঙ্গের উপস্থিতি, নানা কিছুর ওপর ভিত্তি করে নানাভাবে ভাগ করা যেতে পারে। আমরা উদ্দীপনার দিকমুখিতার উপর ভিত্তি করে এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, এবং একটাকে বলবো পজিটিভ, একটাকে বলবো আমরা নেগেটিভ ট্যাক্সেস। এখন যদি কোনো প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে যায় বা ওই দিকে যায়, তবে সেটাকে আমরা বলবো পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিস। উদ্দীপকের উৎস থেকে যদি দূরে সরে যায় তবে সেটাকে বলবো আমরা নেগেটিভ ট্যাক্সিস। এমন একটা লাইট লাগাইলা বা আমরা এমন একটা লাইট চালু করলাম যে লাইটটার কারণে প্রাণী ওই উৎসের দিকে আসলে সেটা পজিটিভ। আর এমন একটা আলো জ্বালাচ্ছি আমরা, বা আগুনের একটা কুণ্ডলী তৈরি করলাম, সেটাও আলো, একটা উৎস। এটা দেখে যদি প্রাণী দূরে চলে যায়, কাছ থেকে অন্য জায়গায় চলে যায়, তবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক বা নেগেটিভ ট্যাক্সিস। তাহলে দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস এই 2 রকম হতে পারে। উদ্দীপনার উৎসের ভিত্তিতে কয়েক ধরনের ট্যাক্সিস হতে পারে। উৎসগুলো কি? যেমন অ্যারো ট্যাক্সিস, এয়ার থেকে আসছে, তার মানে বুঝতেই পারছো অক্সিজেন এর ঘনত্বর পার্থক্যের কারণে যদি সাড়া দেয় তাহলে সেটাকে অ্যারো বলবো। কেমিক্যাল থেকে আসছে, রাসায়নিক ঘনত্বের তারতম্যর কারণে যদি সাড়া দেয়, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও কিন্তু হতে পারে। এনার্জি মানে হচ্ছে শক্তি, তাহলে অন্তস্থ শক্তির বিবেচনা করে যদি প্রাণী সাড়া দেয় তবে এনার্জি ট্যাক্সিস বলবো। গ্রাভি বা জিও, অভিকর্ষকে বোঝানো হচ্ছে, অভিকর্ষের প্রতি সাড়া দিয়ে নেগেটিভ পজিটিভ 2 ধরনের ট্যাক্সিসও হতে পারে, গ্রাভি ট্যাক্সিস। গ্যালভানো মানে বিদ্যুতের কথা বলা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সাড়া দানের উৎস হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র। ম্যাগনেটো, চুম্বকের কথা বলা হচ্ছে,
চৌম্বক ক্ষেত্রের প্রতি সাড়া দিয়ে যদি কোনো ট্যাক্সিস সম্পন্ন হয়, ফেনো মানে শব্দের প্রতি সাড়া দিয়ে কোনো ট্যাক্সিস সম্পন্ন হলে, ফটো মানে আলো তীব্রতা দিকের প্রতি সাড়া দিয়ে জীবের চলন হলে, রিও মানে হচ্ছে তরল পদার্থের ঢেউ, স্রোত, তাহলে এই তরল পদার্থের প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিসটাকে আমরা বলবো রিও ট্যাক্সিস। থার্মো মানে তাপমাত্রার প্রতি প্রাণী যদি সাড়া দেয়, থার্মোট্যাক্সিস। থিগমো হচ্ছে স্পর্শজনিত কারণে যদি কোনো জীবের ট্যাক্সিস সম্পন্ন হয়। তাহলে এইগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ট্যাক্সিস উৎসের উপর ভিত্তি করে আমরা কিভাবে সেটাকে ডিভাইডেড করতে পারি বা আলোচনা করতে পারি, সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একইভাবে ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আরও 5 ভাগে ভাগ করা যায়। যেমন আমরা বলতে পারি ক্লাইনোট্যাক্সিস। এক্ষেত্রে প্রাণীদের কোনো জোড় সংবেদী অঙ্গ থাকবে না, বরং সংবেদী যে কোষগুলো সারা দেহ জুড়ে থাকে সেটা উদ্দীপনার ব্যাপকতা যাচাইয়ের জন্য ঘুরতে থাকে এবং সব দিক থেকে দেহের পুরো দেহটার যে কোষ আছে সেগুলো সবই সংবেদী অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। সব দিক থেকে ব্যাপকতার সমতা এলে প্রাণী তখন সোজা চলা শুরু করতে পারে। এই ধরনের ট্যাক্সিসকে আমরা বলবো হচ্ছে ক্লাইনোট্যাক্সিস, খুব ইম্পর্টেন্ট একটা ট্যাক্সিস। মেনো এবং নেমো, এই 2 এবং 3 নম্বর ট্যাক্সিসটা খুবই গুরুত্বপূর্ণ। নামটা কাছাকাছি, একটা হচ্ছে মেনো আর একটা হচ্ছে নেমো। প্রথম ট্যাক্সিসটা হচ্ছে কৌণিক ধরনের। একটা প্রাণী, পিঁপড়ার ক্ষেত্রে বলতে পারো, আমরা মৌমাছির ক্ষেত্রে বলতে পারি, দিকমুখিতা থাকে কৌণিক ধরনের, অর্থাৎ সূর্যের সাথে একটা কোণ তৈরি করে সে খাবার সংগ্রহ করতে যায়, আবার ওই কৌণিক দূরত্ব বজায় রেখে সে আবার বাসায় ফিরে আসে। এই ধরনের ট্যাক্সিসকে বলা হয় মেনোট্যাক্সিস। আর পরেরটা যেটা 3 নম্বর নেমো, এটা স্মৃতির ওপর ভিত্তি করে হয়। যেমন এই যে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, একটা কাঁকড়ার কথা বলা আছে, তো সেটা হচ্ছে এই হারমিট ক্র্যাব যখন সমুদ্রের উপকূলীয় এলাকায় চলে আসে তখন সে খাবার সংগ্রহ করার জন্য যখন যায় তখন ওই রাস্তাটাকে চিনে রাখে, কোন জায়গায় একটু বালি, কোন জায়গায় একটু শুকনা, কোন জায়গায় একটু পানি, কোন জায়গায় একটু নিচু, যেন খাবার টাবার সংগ্রহ করে আবার যখন সমুদ্রে ফেরত যায় তখন ওই চিহ্নগুলোকে সে মিলায়। এর মধ্যে কোনো চিহ্ন যদি চেঞ্জ হয়ে যায় সে আবার ওই খাবারের জায়গায় আসে, দেন আবার যাওয়া শুরু করে বারবার। ওই যে স্মৃতির ওপরে, সোজা কথা স্মৃতির ওপর ভিত্তি করে যে ট্যাক্সিস হবে সেটাকে বলবো নেমোট্যাক্সিস। পরেরটা হচ্ছে টেলোট্যাক্সিস। এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দান। দেখা যাচ্ছে এখানে উৎস হতে পারে 2টা, যেটা থেকে 2টা ভিন্ন উদ্দীপনা আসছে, যেমন সূর্য, আর একদিকে হতে পারে একটা ফুল বা খাবার। তাহলে এই 2-এর মধ্যে উদ্দীপনা বেশি কোনটা? অর্থাৎ খাবার খাওয়াটা মৌমাছির বেশি দরকার, না সূর্যের সাথে কৌণিক দূরত্ব বজায় রেখে বাসায় ফেরা দরকার? এইটার মধ্যে তুলনা করে যে কোনো একদিকে প্রাণী গমন করবে, তবে সেটাকে বলবো টেলোট্যাক্সিস। 5 নম্বরটা হচ্ছে ট্রফোট্যাক্সিস। ট্রফোট্যাক্সিস হচ্ছে, যদিও এদের 2 বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলেও ওই একই রকম ফুল আর সূর্য থেকে উদ্দীপনা তার সংবেদী অঙ্গের মাধ্যমে নিলেও কোনো দিকে না গিয়ে একটা মাঝ বরাবর যাবে, একটা ভারসাম্যমূলক ট্যাক্সিস সম্পূর্ণ যদি হয় তবে সেটাকে বলবো আমরা ট্রফোট্যাক্সিস। তাহলে এই ট্যাক্সিস খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা আমরা শিখে ফেললাম। ট্যাক্সিস দিকমুখিতার ভিত্তিতে এই 5 রকম হয়, সেটাও আমরা বলে ফেলেছি, এখান থেকে আলোচনা করে ফেলেছি। ট্যাক্সিসের অভিযোজনিক গুরুত্ব অনেক বেশি। ট্যাক্সিস আছে বলেই প্রাণীর বিভিন্ন প্রক্রিয়া, যেমন অপত্য যত্ন, বাসা নির্মাণ, আহার সংগ্রহ, শত্রুর হাত থেকে রক্ষা করা, এই প্রবৃত্তিগুলো অনেক শক্তিশালী হয়েছে। এগুলো সে প্রদর্শন করতে পারে এবং সে পরিবেশে খুব সাকসেসফুলি বা সফলতার সাথে টিকে আছে। এটাই হচ্ছে ট্যাক্সিসের গুরুত্ব বা অভিযোজনিক গুরুত্ব আমরা বলতে পারি। পরের যে টপিক্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে, এই টপিক্সটা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে ফেলবা, এখন শিখন ফলে আছে এবং এটা পরীক্ষাতেও কিন্তু কোশ্চিন আসে।
এবং এটা খুবই সহজ, সেটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। কী জিনিস তোমরা সবাই জানো যে আমাদের কিছু কিছু জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক কিছু ঘটনা আমাদের তাৎক্ষণিক ঘটনার প্রতি সাড়া দিয়ে আমাদেরকে একটি ডিসিশন নিতে হয়, একটি সিদ্ধান্ত নিতে হয়। এই দ্রুত সিদ্ধান্ত আমাদের ব্রেনের পরিবর্তে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড এইটা নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই পার্টটা নিয়ন্ত্রণ করে। তাহলে এই কেন্দ্রীয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত এই প্রক্রিয়াটিকে বলছি আমরা প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, কোনো উদ্দীপকের প্রভাবে ব্রেনের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গের যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে আমরা প্রতিবর্তী ক্রিয়া বলতে পারি। এবং তোমরা জানো যে এর কয়েকটা উদাহরণ তোমরা ক্লাস 9-10 শিখেছিলা, যেমন হাতে একটা মশা বসছে, আমরা তাৎক্ষণিক একটা ডিসিশন নিয়ে হয়তো বা বাম হাতে মশা বসছে, আমাদের ব্রেন থেকে আমাদের সুষুম্নাকাণ্ড থেকে তথ্য আমাদের ডান হাতে আসছে যে মশাটাকে একটা বাড়ি দিতে হবে, তাহলে মারা যাবে অথবা উড়ে চলে যাবে। এই যে তাৎক্ষণিক এই ব্যাপারটা, এটা একটা প্রতিবর্তী ক্রিয়া। আমরা আর একটা উদাহরণও খুব বলে থাকি, বা ক্লাস 9-10 পড়ে আসছো, ওই যে আগুন, মোমের আগুনে হঠাৎ করে হাত পড়ছে, আমরা হাতটা খুব দ্রুত সরাই নিয়েছি, আমরা কোনো লজিক্যাল ডিসিশন নিইনি। আমাদের ব্রেন কিন্তু আমাদেরকে এই ডিসিশন দেওয়ার আগে এই সুষুম্নাকাণ্ডে প্রতিবর্তী ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কি করেছি, ওই যে আগুনে হাতটা ঠেকেছে, তখন আঙুল থেকে সংবেদী স্নায়ুর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে তথ্য চলে গেছে যে তোমার হাতটা আগুনে পড়েছে। তখন ব্রেন থেকে আমাদের একটা অনুভূতি জাগাচ্ছে যে ওখানে জ্বলতেছে, পুড়ে যাচ্ছে। সাথে সাথে চেষ্টি স্নায়ুর মাধ্যমে একটা তথ্য আসছে যে দ্রুত সরাই ফেলতে হবে হাত। এই যে তাৎক্ষণিক একটা সরাই ফেললাম, এই যে আচরণ একটা, এটাই প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী আচরণ বলতে পারি। তাহলে এর কিছু কিছু বৈশিষ্ট্য যদি আলোচনা করি, এটি সম্পূর্ণ আমাদের ইচ্ছাধীন না, একটা অনৈচ্ছিক, এবং এর পিছনে একটা আমাদের পরিকল্পনা করার কোনো সুযোগ থাকে না। সেকেন্ডলি আমরা বলতে পারি এটা সহজে পরিবর্তন হবে না এবং প্রতিক্রিয়া একই রকম হবে। এটা অনেকটা সহজাত আচরণ, মানে জন্মগত ব্যাপার, এটা লার্নিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এবং এটি খুবই সরল প্রকৃতির একটি আচরণ, এবং দ্রুত গতিসম্পন্ন, এবং সংবেদনের সাথে সাথেই দৈহিক ক্রিয়া সম্পন্ন হয়। এগুলো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার খুব বেসিক ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো, অথবা এইগুলো এই প্রতিবর্তী ক্রিয়ার একবারে মৌলিক জিনিস, যেটা সংজ্ঞাতেও তুমি ইচ্ছা করলে আলোচনা করতে পারো। তাহলে প্রতিবর্তী ক্রিয়াটাকে আমরা আলোচনা করেছি। প্রতিবর্তী ক্রিয়া কী জিনিস, সেই জিনিসটাও আমরা আশা করছি বুঝে ফেলেছি। এই পেজে প্রতিবর্তী ক্রিয়ার কতগুলো ছোট ছোট জিনিস দেওয়া আছে, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, তুমি একটু দেখে নিও এগুলো। 9-10 যেহেতু পড়েছ, উদ্দীপনা হাতে যখন ঠেকছে, এটি গ্রাহক, তারপরে স্নায়ুর মাধ্যমে এটা মস্তিষ্কে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, অন্তর্বাহী পথ, এবং পরবর্তীতে এটি সুষুম্নাকাণ্ডে প্রসেসিং হচ্ছে, খুব দ্রুত হয়ে যায়, তারপরে আবার সেটা চেষ্টি স্নায়ুর মাধ্যমে চলে আসে, এবং যে অঙ্গে ধরো আগুনে ঠেকছে, এখানে যেটা দেখাচ্ছে, সেই অঙ্গে যখন তথ্য আসে সেটা হচ্ছে প্রস্তাবিত অঙ্গ, ওই অঙ্গে তখন তথ্য চলে যাচ্ছে। এই জিনিসটাকে এখানে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। তুমি পড়লে এখন আশা করছি এই জিনিসটা বুঝতে পারবা। আমরা নেক্সট ক্লাসে প্রতিবর্তী ক্রিয়ার ফল নিয়ে একটু আলোচনা করব। এই প্রতিবর্তী ক্রিয়ার তাহলে আমরা এখন প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ নিয়ে একটু বলি। প্রতিবর্তী ক্রিয়া সহজাত হতে পারে এবং অর্জিতও হতে পারে। একটাকে বলছি আমরা সাপেক্ষ বা অর্জিত, আর একটাকে বলছি আনকন্ডিশন বা সহজাত। সহজাত প্রতিবর্তী ক্রিয়া কি, যেটা জন্মগত, স্থির এবং কোনো শর্তাধীন নয়, সেটাকে বলবো আমরা সহজাত প্রতিবর্তী ক্রিয়া। যেমন কোথাও খাবারের গন্ধ পেলে আমাদের মুখে যে লালা আসবে, এটাই হচ্ছে সহজাত রিফ্লেক্স অ্যাকশন, আমরা এটাকে বলতে পারি। পরবর্তীতে এই সহজাত প্রতিবর্তী ক্রিয়াকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা। যেমন একটা হতে পারে সুপারফিশিয়াল প্রতিবর্তী ক্রিয়া বা উপরিগত, যেমন ত্বক থেকে কোনো গৃহীত উদ্দীপনা যদি কোনো প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করতে সহায়তা করে, গায়ে সুড়সুড়ি দেওয়া, পিঠ চুলকানো, এইগুলো হতে পারে উপরিগত। তারপরে গভীর বা ডিপ প্রতিবর্তী ক্রিয়া,
এগুলো হচ্ছে পেশি সংকোচন ঘটে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য। যেমন পা ঝুলিয়ে বসলে যদি হাঁটুতে মৃদু আঘাত করা যায় তাহলে কাঁপতে থাকে। হ্যাঁ, তারপরে হাতের কোণাতেও এটা হয়, এটাকে বলবো গভীর বা ডিপ প্রতিবর্তী ক্রিয়া। আর আমাদের নাড়ি ভুঁড়ি বা পরিপাকতন্ত্রে যদি কোনো প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি হয় তাহলে সেটাকে বলবো আমরা ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। এর ফলে ওই অঙ্গগুলো কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয়, এগুলোতে হতে পারে ভিসেরাল বা আন্তর্যন্ত্রীয় প্রতিবর্তী ক্রিয়া। আর যেটা অর্জিত প্রতিবর্তী ক্রিয়া, এটা জন্মগত নয়, কিন্তু অর্জিত প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে বারবার অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। এটি শর্ত সাপেক্ষ বা কন্ডিশন প্রতিবর্তী ক্রিয়া। এটা পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে না, এটি বংশানুক্রমে সঞ্চারিত হয় না, এবং এটা জন্য ব্রেনের কিন্তু সহায়তা প্রয়োজন। এই যে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার জন্য কিন্তু ব্রেনের সাহায্য প্রয়োজন, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তাহলে আমরা মোটামুটি প্রতিবর্তী ক্রিয়া শেষ করলাম। ক্লাস 9-10-এও এই তথ্যটা সুন্দরভাবে দেওয়া আছে, আবার ইন্টারমিডিয়েটে আর একটু ইলাবোরেটলি এটাকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এই ছবিটাকে ব্যাখ্যা করেছি, এই ছবিটা নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে শোষণাকাণ্ড, এই যে এটা হচ্ছে উৎস থেকে উদ্দীপনা, আলো এটার মাধ্যমে যাচ্ছে। আমি সংবেদী, তারপরে চেষ্টীয় নিউরনের কথা অলরেডি বলেছি, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তোমরা যেহেতু 9-10-এ পড়েছো, আশা করছি এই জিনিসটার সাথে খুব সুন্দরভাবে মানায় নিতে পারবা। পড়ার পরে যদি কোনো সমস্যা থাকে পুরো আলোচনাটা নিয়ে, অর্থাৎ আমি 362 পেজ পর্যন্ত পড়িয়েছি, এই পর্যন্ত পড়ে যদি তোমার কোনো সমস্যা মনে হয় ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্টস করবা। আর মনে রাখো যে তোমাদের 11 তারিখে আমি যতগুলো ক্লাস নিয়েছি ঈদের পরে কারা কারা উপস্থিত ছিলা তাদের প্রেজেন্ট বা উপস্থিতি কমেন্টস বক্সে যারা কমেন্টস করেছো আমি সেটা দিয়ে দিব, এবং সেটার উপরে SBA মার্কিং করা হবে। ওকে, আজকের মতো ধন্যবাদ সবাইকে।